ওই দিন সেনা প্রধানের দায়িত্ব ছিল ছাত্র, জনতা, রাজনৈতিক দল সবার সাথে একটা উন্মুক্ত ডিবেটের আলোচনা করা, উন্মুক্ত একটা আলোচনার একটা আয়োজন করা। সেখানে আলোচনা হবে, সেখানে ছাত্র জনতা প্রস্তাব দিবে আগামীর বাংলাদেশ কিভাবে আমরা বিনির্মাণ করব, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। তা আজকে এই যুদ্ধটা কন্ট্রোভার্সিয়াল একটা অবস্থানে কে নিয়ে আসছে? আওয়ামী লীগ নিয়ে আসছে। বিকজ আওয়ামী লীগ যদি ওই সময় এই যুদ্ধটাকে একটা সার্বজনীন রূপ দিতেন, এই যুদ্ধটা যে দেশের আপামর জনগণের, এই সার্বজনীন রূপটা দিলে কিন্তু আজকে এই প্রশ্ন আমরা কখনোই করতাম না, বা এই প্রশ্নের সম্মুখীন আমরা হতাম না। তিনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, তিনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছেন, অথচ তাকে মূল্যায়ন করা হচ্ছে না। অথচ যারা একটা টু শব্দ পর্যন্ত করে নাই ফ্যাসিবাদ হাসিনার আমলে, তাদের দেখেন বড় বড় পদগুলোতে তারা বসে আছে বা তারা জায়গা পাচ্ছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কি সংস্কার চান? আসলে দেখেন, 17 বছর ধরে বাংলাদেশে যেভাবে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সংগঠনকে এক প্রকারের ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সেখানে এমন একটা সংস্কৃতি, এমন একটা কালচার, এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে আওয়ামী লীগ, সেই জায়গায় ওই পুরনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং গড়ে তুলতে অবশ্যই কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সময় লাগবে। তবে আমাদের এখানে সম্মানিত আলোচকবৃন্দ যে আলোচনাগুলো রেখেছেন, সবার আলোচনাই যৌক্তিক এবং আমি একমত পোষণ করছি। আসলে দেখেন, এই গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, বা ছাত্র জনতার একটা সংগ্রাম, যেটাই বলেন, যে নামেই দেন, এটা হওয়ার পরে যেদিকে আমাদের মুভ করা দরকার ছিল বা যে রাস্তায় আমাদের হাঁটা দরকার ছিল, আসলে সেই রাস্তায় আমরা হাঁটতে পারি নাই, বা সেই পথ দিয়ে আমরা যেতে পারি নাই। এখানে নানান প্রশ্ন, নানান কোয়েশ্চিন মার্ক কিন্তু আমাদের সামনে আজকে দণ্ডায়মান। যেমন ধরেন, বাংলাদেশ সেনাবাহিনী, আমরা অবশ্যই আমাদের গর্বের এক জায়গা, সেনাবাহিনী নিয়েও কিন্তু আমাদের অনেক প্রশ্ন। আমি যদি আপনাকে বলি যে 3 আগস্ট অর্থাৎ 3 অগাস্টের আগে সেনাবাহিনী কেন চুপ ছিলেন, কেন ছাত্র জনতার পক্ষে দাঁড়ালেন না? প্রশ্ন না? হাসিনা তো গণহত্যা শুরু করেছে শুধুমাত্র 3 তারিখ না, সে তো সেই গণহত্যা শুরু করেছে একবারে আরো 1 মাস আগে থেকে। তাহলে ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের গর্বিত সেনাপ্রধান, তিনি কেন ছাত্র জনতার পক্ষে দাঁড়ালেন না? তিনি ওই দিন দাঁড়াইলে এই যে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হলেন, মারা গেলেন, জীবন দিলেন, হয়তো এটা নাও হতে পারতো। এরকম অনেক প্রশ্ন আছে। আবার ধরেন, এই যে বিপ্লবটা হয়ে গেল, হাসিনা দেশ ছেড়ে পালালেন, এরপরে তড়িঘড়ি করে সেনাপ্রধান কেন 2-1 ব্যক্তিকে বা রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টে ডাকবে? ওই দিন সেনাপ্রধানের দায়িত্ব ছিল ছাত্র, জনতা, রাজনৈতিক দল সবার সাথে একটা উন্মুক্ত ডিবেটের আলোচনা করা, উন্মুক্ত একটা আলোচনার একটা আয়োজন করা। সেখানে আলোচনা হবে, সেখানে ছাত্র জনতা প্রস্তাব দিবে আগামীর বাংলাদেশ কিভাবে আমরা বিনির্মাণ করব, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। কিন্তু সেটা হয় নাই, সেদিকে তারা যায় নাই। তারা গিয়েছে কি, কয়েকজন ব্যক্তিকে গুটি কয়েক ক্যান্টনমেন্টে ডেকে নিলেন, সেখানে আলোচনা করলেন, কি করলেন না করলেন আমরা জানলামই না। সেখান থেকে এসি গাড়িতে করে তাদের সোজা বঙ্গভবনে নিয়ে গেলেন। তারপরে আমরাও বঙ্গভবনে গিয়েছি পরে, যাই হোক। বঙ্গভবনে গিয়ে কি হলো, ওই হাসিনার সার্জারি করা যে সংবিধান, সেই সংবিধানের আন্ডারেই নাকি সবকিছু হবে। তো এইরকমই যে নানাবিধ তারা কর্মকাণ্ড করেছে ওই সময়, এগুলো আসলে অনেক প্রশ্ন, অনেক কোয়েশ্চেন মার্কের জন্ম দিয়েছে, যেগুলো হয়তো আগামীতে আমরা উত্তর পাবো। এই মুহূর্তে হয়তো আমার কাছে একরকম উত্তর আছে, আরেকজনের কাছে আরেক রকম উত্তর। এখন এগুলো বলতে গেলে এক একজন এক এক রকম ভাবে সমালোচনা করে, আলোচনা করে, এক এক রকম জাজমেন্ট দেয়। তো আপা, এগুলো অ্যাকচুয়ালি আমরা অনেক একটা হযবরল অবস্থার মধ্যে পড়ে গেছি, একটা হযবরল অবস্থার মধ্যে। সেই জায়গায় আমাদের আসলে ছাত্ররা বা আপনারা যারা এখন আমি আসবো, এখন এই যে রিফর্মের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, একবারই যে হচ্ছে না তা কিন্তু নয়, আবার শতভাগ আমাদের মন মতো হচ্ছে এটাও নয়। আপনি কোনোটাকেই একবারে শতভাগ ক্যাটাগরিতে ফেলতে পারবেন না। সংস্কার অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায়। এই যে আপনি আমি মন খুলে কথা বলতে পারছি, গণমাধ্যমগুলো মন খুলে লিখতে পারছে, এটা অনেক একটা বড় আমাদের অর্জন। তারপর আজকে স্বাধীনভাবে মুক্তভাবে নিঃশ্বাস ফেলতে পারছি, চলতে পারছি, এটা একটা বড় অর্জন। তারপরে বাংলাদেশে দেখেন, এই সরকারের প্রধান যিনি দায়িত্বে আছেন, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, আমি অবশ্যই বলবো। কারণ ইউনূস সাহেব ছাড়া এখানে আরেকজন ব্যক্তি বা অন্য কেউ, হোয়াটএভার XYZ কেউ হয়তো বসলে হয়তো এতদিন আমরা আসতে পারতাম কিনা, এটা একটা সন্দেহ। এটা একটা বড় রহমত। হ্যাঁ, আমাদের উপদেষ্টা পরিষদের অনেককে নিয়ে
অনেক প্রশ্ন আছে, সমালোচনা আছে, আলোচনা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রধান যিনি দায়িত্বে আছেন তাকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রশ্ন নেই, এবং তাকে নিয়ে আসলে প্রশ্ন করাটা উচিত হবে না। তিনি আছেন বিধায় কিন্তু আমরা এ পর্যন্ত ধরে রাখতে পেরেছি। হয়তো উনি না বসলেই চেয়ারে আমাদের এই স্বাধীনতা ধরে রাখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত, অনেক কষ্টকর হয়ে যেত। নানাভাবে আমাদের ঠেলা ফেলা দিয়ে, ধাক্কা দিয়ে হয়তো একটা নড়বড়ে অবস্থা তৈরি করে দিত। তো যাই হোক, তারপরে ইতিমধ্যে তারা বেশ কিছু কমিশন করে দিয়েছেন, বেশ কিছু সংস্কার কাজে হাত দিয়েছেন। হচ্ছে না এটা একবারে বলা উচিত হবে না, শুরু হয়েছে। এবং এই 16-17 বছরে হাসিনা যেভাবে দেশটাকে এক প্রকারে ধ্বংস করে দিয়েছে, এই জায়গায় সংস্কার করতে গিয়ে কি পরিমাণ ব্যাগ পেতে হচ্ছে আমরা তো জানি। প্রতিনিয়ত উপদেষ্টাদের সাথে আমাদের মিটিং হচ্ছে, আমরা কথা বলছি, বসছি। তারা তো বলতে পারছে যে ভাই আমি মানে বিশ্বাস করবেন না, স্থানীয় সরকার উপদেষ্টার সাথে 3-4 দিন আগে রাত 9:30টার দিকে আমাদের সচিবালয়ে একটা মিটিং হয়েছে। 9:30। মানে আমি জানি না আমরা মানে আসার পরে তিনি আরো কয়েক ঘন্টা ওখানে ছিলেন। তার মানে দেখেন তিনি সকাল 9টায় 8টায় বের হন বাসা থেকে, মানে 9টা 10টা 11টা পর্যন্ত সচিবালয়ে কাটান। তো এরকম ওদেরও অনেক ব্যাগ পেতে হচ্ছে, অনেক কষ্ট করছেন তারা দেশকে একটা মানে সুন্দর ইয়া দেওয়ার জন্য। এই জায়গায় আমার একটা ধরেন যে পরামর্শ বলেন, সাজেশন বলেন, যেটাই বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোকে একটু ধৈর্য ধরতে হবে এবং এখানে সহযোগিতা করতে হবে। আসলে এই সরকারের একটা বডি কয় সদস্যের? মাত্র 24 জন না 25 জন। ছাত্রদের এই মধ্যেও তো 25 আমরা জন দিয়ে, রাজনৈতিক দলরা তো ধৈর্য ধরবে, ছাত্রদের মধ্যেও তো আমরা হ্যাঁ, ধৈর্য এই 25 জন দিয়ে আসলে একবারে 2 দিনে বা 2 মাসে 1 মাসে একবারে দেশ উদ্ধার হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নেই। আমরা অবশ্যই যদি সহযোগিতা করি, অবশ্যই তারা একটা যৌক্তিক সময়ের মধ্যে এই দেশটাকে যতটুকু সম্ভব, শতভাগ কখনোই সম্ভব না, এটা আমি কখনোই বলবো না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি 70-80% রিফর্ম আনার জন্য, তারপরে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এটা আমরা আশা করি। এখন আসেন এই যে সমন্বয়কদের নিয়ে নানাবিধ প্রশ্ন, নানাবিধ কথা, এটা আসলে কি বলবেন, মানে এটা নিয়ে আমরাও অনেক বিব্রত। অনেক প্রশ্ন সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এই যে জমি দখলের বিষয়টি আমি এখনো সঠিক তথ্য পাই নাই, তবে তাদের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে আমি নিজেই নাখোশ। দু একজন এই যে রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করে গতকালকে বক্তব্য দিচ্ছেন, আমাদের কটু কথা প্রক্সিতে বলছেন, বলে ছোট করছেন, খাটো করছেন, অনেকে মানে এক প্রকারে ছোট করে দেখার চেষ্টা করছেন। এগুলো আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই আওয়ামী লীগের 71 কেন্দ্রিক হালুয়া রুটির ভাগ বাটোয়ারার মতো। যেমন 1971 সালে যুদ্ধ হলো, এই যুদ্ধে কি আওয়ামী লীগ একা করেছে? যুদ্ধ করছে সবাই, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনত মানুষ। তা আজকে এই যুদ্ধটা কন্ট্রোভার্সি বা কন্ট্রোভার্সিয়াল একটা অবস্থানে কে নিয়ে আসছে? আওয়ামী লীগ নিয়ে আসছে। বিকজ আওয়ামী লীগ যদি ওই সময় এই যুদ্ধটাকে একটা সার্বজনীন রূপ দিতেন, এই যুদ্ধটা যে দেশের আপামর জনগণের, এই সার্বজনীন রূপটা দিলে কিন্তু আজকে এই প্রশ্ন আমরা মানে কখনোই করতাম না, বা এই প্রশ্নের সম্মুখীন আমরা হতাম না। আওয়ামী লীগ কি করলেন? সার্বজনীন জায়গা থেকে যুদ্ধটাকে আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেললেন। যে আওয়ামী লীগের ওই হাসিনার বাপেই এই যুদ্ধ করেছে, হাসিনার বাপ স্বাধীনতা এনে দিয়েছে, এই দেশের মালিক একমাত্র হাসিনা, আওয়ামী লীগ, সে যা করবে তা বৈধ, তার যা ইচ্ছা তাই করার অধিকার আছে। তো ওই কায়দায় আজকে আমরা আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা উত্তর সময়ে মানে কেন জানি মনে হচ্ছে যে সেরকম একটা দিকে আমরা ধাবিত হচ্ছি কিনা, আমার একটা বড় আসলে এই জায়গায় একটা কষ্টের জায়গা। যে ভাই আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই, তাহলে তো সামনে আমরা মহা বিপদে পড়বো, বিপদে পড়তে যাচ্ছি। এই সমন্বয়কদের প্রথম এবং প্রধান কাজ ছিল তারপর দিনেই সকল রাজনৈতিক দল, জনগণ, ছাত্র জনতাকে নিয়ে সৌরার্দী উদ্যান কিংবা কোনো বড় একটা উন্মুক্ত স্থানে সবাইকে নিয়ে একটা সমন্বয় সভা করা, এবং সেখানে প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা মানুষকে, জনগণকে স্যালুট জানানো, ধন্যবাদ জানানো, যে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণে, আপনাদের অবদানে আমরা এরকম একটা ফ্যাসিবাদী একটা রাজনৈতিক দল বা সংগঠনকে, এরকম একটা শক্তিকে আমরা পরাজিত করেছি, হটিয়ে দিয়েছি। এই বিপ্লবের, এই স্বাধীনতার দাবিদার আপনারা সবাই, আমরা সবাই। এরকম একটা ধন্যবাদ জ্ঞাপন করে তারপর পরে তাদের দায়িত্ব ছিল এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত আছেন, তাদের লিস্ট করে তাদের ঘরে ঘরে যাওয়া, তাদের দুয়ারে দুয়ারে যাওয়া, আহতদের খোঁজ খবর নিয়ে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। আমি 2 জন আহতর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, বেশ কয়েকজন উপদেষ্টার সাথে মিটিং করেছি তাদেরকে বিদেশে পাঠানোর জন্য, কিন্তু আসলে তাদের কাছ থেকে সেরকম রেসপন্স আমি পাই নাই। আমি আমার জায়গা থেকে এরপরে আসুন্না ফাউন্ডেশনের যে আহমদুল্লাহ সাহেব রয়েছেন, শাইখ আহমদুল্লাহ সাহেব, তার সাথেও বসলাম এবং তাকে অনেক রিকোয়েস্ট করলাম। তারা তো এই কাজগুলোই করেন। তারপরে তাদের জন্য সাথে সাথেই তারা ঢাকা মেডিকেলে এসে, আমি যেদিন বলেছি সেদিন এসেই তারা প্রায় 31 লক্ষ টাকা দিয়েছেন, এবং যাদের জন্য আমরা রেফারেন্স দিয়েছিলাম তাকে মানে ডাবল দিয়েছেন। যাই অ্যামাউন্ট আমি বললাম না, তার জন্য ডাবল দিয়েছেন যে ভাই এটা সর্বোচ্চ অ্যামাউন্ট,
আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেকটা আহতের জন্য 1 লক্ষ টাকা করে দিচ্ছি, কিন্তু এটা সর্বোচ্চ অ্যামাউন্ট। হ্যাঁ, তো যাই হোক, তারা চেষ্টা করেছেন। সেই জায়গায় আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে আমরা যে উদ্যোগ বা যে প্রত্যাশাটি ছিল সেটা আসলে তারা মানে সেভাবে করতে পারে নাই বা করে নাই। কেন, এটা আসলে একটা বড় প্রশ্নের বিষয়। তাদের এই কাজগুলো করা উচিত ছিল। তারা রাজনৈতিক দল করবে, আমরা ওয়েলকাম জানাই। গণতান্ত্রিক বাংলাদেশে যে কেউ রাজনৈতিক দল করতে পারে। ভাই, তোমরা রাজনৈতিক দল করবা, আমরা স্বাগত জানাবো, কিন্তু এর মানে এই নয় যে তোমরা রাজনৈতিক দল করবা আরেকটা দলকে গালি দিবা, আরেকটা দলকে ছোট করবা। তোমরা রাজনীতি করবা, আরেকটা নেতাকে গালি দিবা, ছোট করবা, তার অবদানকে খাটো করবা। এটা হলে তো ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের একটা মানে ওই 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 চর্চাটা আমরা আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা চাই এই বাংলাদেশকে সুন্দরভাবে সবাই মিলে বিনির্মাণ করতে। আমরা সুন্দরভাবে এই দেশটাকে গড়তে চাই। সেখানে সবার দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। কাকে বাদ দিয়ে, অমুককে লাগবে না, অমুককে বাদ দিয়ে তাকে দরকার নেই, এই সেই এই ধরনের বক্তব্য দিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আজকে যারা আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিল, সক্রিয় ছিল, তাদেরকে যদি যথাযথ মূল্যায়ন না করতে পারি, এই বাংলাদেশ কিভাবে আমরা নতুন করে গড়ে তুলবো? এই যে হাসনাত ভাই, তিনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, তিনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছেন, অথচ তাকে মূল্যায়ন করা হচ্ছে না। অথচ যারা মানে একটা টু শব্দ পর্যন্ত করে নাই ফ্যাসিবাদ হাসিনার আমলে, তাদের দেখেন বড় বড় পদগুলোতে তারা বসে আছে বা তারা জায়গা পাচ্ছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কি সংস্কার চান, কেমনে হবে? এই যে যারা দীর্ঘদিন ধরে কথা বলছেন প্রবাসী থেকে, এই যে আমাদের তাজ হাসমি সাহেব, তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন প্রবাসী থেকে। আপনি যারা প্রবাসী আমাদের আছেন অনেকেই, তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি, আমি বলেছিলাম প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা, এই পদটা আপনার একজন প্রবাসী ভাইকে দায়িত্ব দেন, যারা প্রবাসে দীর্ঘদিন ধরে লড়াই করেছে, একজন যোগ্য ব্যক্তিকে দেন। কারণ সে জানে প্রবাসীদের আসলে মূল সমস্যাগুলো কি কি, তারা কি পরিমাণ কষ্টে আছে, তাদের কষ্টগুলো সমাধানে কি কি উদ্যোগ দিতে হবে সে ভালো জানে। বাংলাদেশে আমি আপনি বসে আছি, আমার থেকে অবশ্যই সে ভালো জানে। তো ওইরকম একজন যোগ্য ব্যক্তিকে আমি যদি প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দিতাম, তাহলে আমাদের এই প্রবাসীদের সমস্যাগুলো অনেকাংশেই লাঘব হতো। অতি দ্রুত তারা সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য কাজ করতে পারতেন। সেটা কিন্তু হয় নাই। এই কষ্টের কথাগুলো আমরা বলছি, এই উপদেষ্টারা কিভাবে নিয়োগ পাচ্ছেন, এটা একটা বড় প্রশ্ন। কোন পাইপ লাইনের মধ্য দিয়ে তারা ঢুকছে, সেই পাইপটা কার বানানো, ওই পাইপটা আসলে প্লাস্টিকের না স্টিলের না লোহার, এটাও আমরা আসলে জানি না। এটা আমাদের জানতে হবে যে ওই পাইপটা আসলে কার, কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ওই পাইপটা কে ধরে আছে, এই ব্যক্তিটা আমাদের জানা দরকার। হয়তো আমরা জানি, কিন্তু বিভিন্ন কারণে বলতে পারছি না, আপনারাও জানেন। তো যাই হোক আপা, আমি এই কথাগুলো বলছি, আপনি এই কথাগুলো তুলে ধরবেন। আমরা সব জায়গায় বলছি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, কথা বলছি, এই মানুষগুলো যদি আমরা এখন মূল্যায়ন না করতে পারি, যথাযথ সম্মান না দিতে পারি, তাহলে আসলে এই বিপ্লব ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, থাকবে। ফারুক, আপনি বলছেন যে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আবার কিন্তু আপনি বলছেন যে আমরা বলতে পারছি না কোথা থেকে লিস্টটা আসছে। আমরা কেন বলতে পারছি না লিস্টটা? কথা তো বলতে পারছি, মানে এই যে আমি বললাম যে এই যে উপদেষ্টা পরিষদের মানে এই যে যারা এখানে ঢুকতে পারছে, মানে এই কোন পাইপ লাইন দিয়ে ঢুকছে, এই পাইপ লাইনটা আসলে মানে আমাদের খুঁজে বের করতে হবে, এই পাইপটা আসলে কিসের, এটা আমাদের জানতে হবে। তা না হলে দেখেন, আমাদের এখানে এটা মতামত ছিল যে প্রধান উপদেষ্টাকে কিন্তু ছাত্র জনতার মতামত নিয়ে করা হয়েছে। এরপরে যারা উপদেষ্টা হয়েছেন তারা ছাত্র জনতার মতামত দিয়ে কেন করা হলো না? প্রত্যেকটা উপদেষ্টা নেওয়ার আগে ছাত্র জনতার মতামত নেওয়া দরকার ছিল, এই কাজগুলো করা হয় নাই। অনেক ধন্যবাদ। তো যাই হোক, সময় শেষ হয় নাই। আমরা বলবো এখনো যোগ্যদের মূল্যায়ন করেন, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করেন। আমরা চাই তারা মূল্যায়িত হোক, না হলে আসলে এই বিপ্লবের কোনো মানে হয় না। অসংখ্য ধন্যবাদ।